হ্যালো এভরিওয়ান, সোপান বিসিএস কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লেকচারে। তো আপনাদের সাথে আজকের লেকচারে আমি আছি সুদীপ্ত শিকদার। আমি 45তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, আর বর্তমানে আমি কর্মরত আছি বিটিসিএলে। আমি পড়াশোনা করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েট থেকে। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, যেটা আমাদের বিসিএসে একটা অন্যতম বিষয়, যেটা প্রিলিমিনারি এবং লিখিত দুই ক্ষেত্রেই আমাদের থাকে। তো মেন্টাল অ্যাবিলিটির একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যেটা বললাম, যেটা প্রিলিমিনারি লিখিততে থাকে, লিখিততে কিন্তু আপনার এমন না যে এটা আপনাকে লিখে লিখে উত্তর দিতে হবে বাকি সবগুলা সাবজেক্টের মধ্যে। তো লিখিত আমাদের যতগুলা সাবজেক্টের পরীক্ষা হয় তার মধ্যে একমাত্র ব্যতিক্রম হচ্ছে এই মেন্টাল অ্যাবিলিটিটা, কারণ এখানে পরীক্ষাটা আপনাকে দিতে হবে ওএমআর শিটের মাধ্যমে। অর্থাৎ আমরা যে ওএমআর এর মাধ্যমে অবজেক্টিভে পরীক্ষা দেই প্রিলিমিনারিতে, ঠিক একইভাবে লিখিত তো আপনাদের এই বিষয়টা ওএমআর শিটের মাধ্যমে বহু নির্বাচনী পরীক্ষা দিতে হবে। তো এই কারণে এটার প্রিলিমিনারির প্রস্তুতি আর লিখিতর প্রস্তুতির মধ্যে কোনো পার্থক্য নাই, একই আসলে দুইটা প্রস্তুতি। তো আমরা এখন যেটা করব, এইটার প্রিলিমিনারির যে সিলেবাসটা আমাদেরকে বিপিএসসি দিয়েছে এবং লিখিতর যে সিলেবাসটা বিপিএসসি দিয়েছে, এই সিলেবাস দুইটা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। সেজন্যই আমি শিরোনামটা দিয়েছি মেন্টাল অ্যাবিলিটি সিলেবাস ব্রেকডাউন ফর বিসিএস এক্সাম। তো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার যে সিলেবাস সেটা, এবং এইখানে মোটা দাগে টোটাল 6টা টপিক আমরা দেখতে পাচ্ছি। এই 6টা টপিক থেকে আমাদের প্রশ্নগুলো হয়ে থাকে, এবং আপনারা খুব খেয়াল করলে দেখতে পারবেন এইখানে নাম্বার হচ্ছে আমাদের 15। এবং মজার বিষয় হচ্ছে এই 15তে 15 সিকিউর করা খুব বেশি কঠিন কিছু না। আপনি যদি টাইপ ভিত্তিক এই 6টা জিনিসের একটু প্রিপারেশন নেন, প্রত্যেকটা টাইপের যে উদাহরণগুলো আছে সেগুলো একটু আপনারা প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে এখানে 15তে 15 নিয়ে আসা খুবই সহজ। ঠিক আছে, তাহলে আমরা এক এক করে দেখি এখানে কি আছে। প্রথমে আছে ভাষাগত যৌক্তিক বিচার, বা এটাকে সবাই আমরা ভার্বাল রিজনিং নামে চিনে থাকি। এরপরে আছে প্রবলেম সলভিং, কোন একটা প্রবলেম দিয়ে সেটার একটা সলিউশন আপনার কাছে জিজ্ঞাসা করলো বলতে 4টা অপশন আছে, আপনাকে ওই 4টার থেকে 3টা বাদ দিয়ে সঠিক উত্তরটা বেছে নিতে হবে, এই আর কি। আচ্ছা, এরপরে কি আছে স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এখানে কি থাকে, ধরেন আপনাকে 4টা অপশন দিয়ে বললো কোন বানানটা ঠিক এটা বের করতে। তো আপনি কি করবেন, 4টা অপশন দেখবেন, তার মধ্যে আপনাকে বানানগুলো আগে থেকে জানতে হবে, যেটা ভুল সেগুলো বাদ দিয়ে দিবেন, যেটা ঠিক হবে সেটা আপনি, যদি প্রশ্ন থাকে কোনটা ঠিক সেটা আপনি করবেন, উত্তর করবেন। আবার প্রশ্নটা তো এমনও থাকতে পারে যে 4টা বানানের কোনটা ভুল, সেক্ষেত্রে হয়তো 3টা ঠিক থাকবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা ভুল। তো এই হচ্ছে আমাদের এই টপিকের প্রশ্নটা, স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপরে এই যে স্পেলিং এর সাথে যে এই ভাষাটা, এই ভাষার মধ্যে কিন্তু আপনার প্রতিশব্দ মানে সিনোনিম, তারপরে হচ্ছে বিপরীত শব্দ বা অ্যান্টোনিম, এই ধরনের আরো কিছু জিনিসপত্র জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, তো এই যে বিষয়গুলো, এইগুলো ডিটেইল আমরা আরেকটু পরে দেখব। তো আমরা এখন মোটা দাগে 6টা টপিক একটু দেখি। এরপরে আছে হচ্ছে যান্ত্রিক দক্ষতা বা মেকানিক্যাল রিজনিং। এটা বলতে আপনারা হচ্ছে ওই দাড়িপাল্লার অঙ্ক, তারপরে নিক্তির অঙ্ক, এরকম কিছু প্রবলেম আপনারা মেন্টাল অ্যাবিলিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বের করলেই দেখতে পারবেন যে এরকম একটা জিনিস, এরকম একটা ব্যালেন্সিং, এইটার উপরে এরকম একটা জিনিস ব্যালেন্স হয়ে আছে, এইখানে আমি একটা ওয়েট দিছি, সে ফর এক্সাম্পল 5 কেজি, তাহলে এইখানে কত ওয়েট দিলে জিনিসটা ব্যালেন্স হবে। এই ধরনের প্রশ্নগুলো আমাদের যান্ত্রিক দক্ষতার মধ্যে অ্যান্সার করতে হয়। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে যখন আমরা ক্লাস করাবো তখন বিস্তারিত আলোচনা করব। তো সংক্ষেপে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আমাদের সিলেবাস কি আছে এবং এখান থেকে কি কি প্রশ্নগুলো হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসে কি স্থানাঙ্ক সম্পর্ক, স্পেস রিলেশন। এটা হচ্ছে যে আপনার দূরত্ব সম্পর্কিত কিছু সমস্যা আছে, যে আপনি ডানে গেলেন, বামে গেলেন, সোজা গেলেন, পিছনে গেলেন, তো তার মানে আপনি কতটুকু দূরত্ব অতিক্রম করেছেন। এই ধরনের কিছু প্রশ্ন আমাদের এই স্থানাঙ্ক সম্পর্কের মধ্যে ডিল করতে হয়। আর সর্বশেষ হচ্ছে কিছু আপনার নিউমেরিক্যাল অ্যাবিলিটির প্রবলেম থাকে। এই প্রবলেমগুলোকে আপনি আসলে গণিতের যে আমরা গণিতে যা কিছু পড়ে থাকি, সোজা কথা আপনি এটাকে গাণিতিক সমস্যা হিসেবে চিন্তা করতে পারেন। এই হচ্ছে মোটা দাগে আমাদের 6টা ক্যাটাগরি প্রিলিমিনারি টেস্টে মানসিক দক্ষতা। তো আমরা যদি লিখিত পরীক্ষার সিলেবাসে যাই, আমরা নতুন কিছু দেখব না, দেখতে পারবো যে এই 6টা জিনিসকেই আরো ইলাবোরেটলি এবং ইংলিশে জিনিসটাকে তারা ব্যাখ্যা করেছে উদাহরণ সহ। তো আমরা একটু দেখি। যেমন এই যে আমরা চলে আসছি মেন্টাল অ্যাবিলিটির এখানে, এবং এইখানে খেয়াল করার বিষয়, এটা কিন্তু 50 মার্কের একটা পরীক্ষা। সুতরাং আপনাকে 50টা
প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের 1 মার্ক, এই হচ্ছে 50, মানে 50টা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে আপনি যদি কোনো একটা প্রশ্নের উত্তর ভুল করেন সেক্ষেত্রে আপনার কাটা যাবে হচ্ছে 0.5। তো খুব বুঝে শুনে আমাদের এখানে উত্তর করতে হবে। এরপরে আমি যেটা বললাম যে আমরা একটু আগে যে আপনাদেরকে ব্রেকডাউন দেখিয়েছি সেই একই জিনিস আবার এখানে, অর্থাৎ প্রিলিমিনারি সিলেবাস এবং লিখিতর মানসিক দক্ষতার সিলেবাসে কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র এখানে জিনিসগুলো হচ্ছে বাংলায় দেখানো হয়েছিল, বাংলায় লেখা, আর এখানে হচ্ছে ইংলিশে জিনিসটাকে বিপিএসসি দেখিয়েছে। যেমন আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথম টপিকটা কি, ভার্বাল রিজনিং। আমি একটু আগে আপনাদের বলেছি। তো ভার্বাল রিজনিং কি, এটা যদি আপনি খুব সহজে বুঝতে চান, এখানে দেখেন সংজ্ঞা দেওয়া আছে, আমি আর এই সংজ্ঞাটাতে গেলাম না। আমি সোজা কথায় যদি বলি এটাকে, এটা হচ্ছে আপনার রিডিং কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে হচ্ছে বোঝা কোনো কিছু। তো রিডিং কম্প্রিহেনশন মানে আপনি একটা জিনিস পড়ে কি বুঝতে পারলেন সেটা যাচাই করা। যেমন এইখানে হচ্ছে আপনি যদি দেখেন, এখানে আমরা একটা প্রশ্ন রেখেছি। প্রশ্নটা হচ্ছে ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন ডিজায়ার টু ড্যাশ দ্য আননোন। মানে এখানে এখন কি বসবে? ইনবর্ন মানে হচ্ছে জন্মগত মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, মানে অচেনাকে কি করার, জানার। তো এখন এইখানে দেখেন ইনভেন্ট আছে, ডিসকভার আছে, রিকভার আছে, সলভ আছে, ফিয়ার আছে। আমাদের একটা উত্তর এখানে সিলেক্ট করতে হবে। প্রথমেই ফিয়ার হচ্ছে ভয়, এটা হবে না, বাদ দিয়ে দিলাম। তারপর আননোনকে সলভ করা, এটা হবে না, এটা বাদ দিয়ে দিলাম। রিকভার করা তো আপনারা বোঝেন, পুনরুদ্ধার, এটাও হবে না, বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের থাকলো কোন দুইটা? ডিসকভার আর ইনভেন্ট। এখন ডিসকভার ইনভেন্ট দুইটাই হচ্ছে আমরা জানি যে নতুন কিছু আবিষ্কার করা বা এই জিনিসের সাথে রিলেটেড, মানে দুইটার অর্থ একই। কিন্তু অর্থ একই হইলেও একটা সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্য কি? ধরেন কোনো একটা বিজ্ঞানী কোনো একটা যন্ত্র নতুন করে আবিষ্কার করলো বা নতুন করে তৈরি করলো, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ইনভেন্ট। যেমন ধরেন আমি যদি বলি যে মার্কনি উনি রেডিও আবিষ্কার করেছেন, তাহলে মার্কনি ইনভেন্টেড রেডিও হবে। আর হচ্ছে আমি যদি বলি ডিসকভার, সেক্ষেত্রে আমি যদি বলি যে ভাস্কো ডা গামা একটা দ্বীপ খুঁজে পেয়েছেন, ওই দ্বীপটা তো ভাস্কো ডা গামা পরিচয় করানোর আগে পৃথিবীতে ছিল, অর্থাৎ উনি জিনিসটাকে নতুন করে খুঁজেছেন, সেক্ষেত্রে এটা হবে ডিসকভার। বা ধরেন আমি যদি বলি নিউটন মহাকর্ষ সূত্র যে আবিষ্কার করেছেন, নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করার আগে থেকেই কিন্তু মহাকর্ষ সূত্রের প্রয়োগ সবসময় ছিল, এবং সেই সূত্রের কারণেই বা মহাকর্ষ বলের কারণেই তো পৃথিবী চাঁদকে তার কক্ষপথে ধরে রেখেছে, তাই না? তো সেই ক্ষেত্রে এটা হবে কি? ডিসকভার। তাহলে আপনি বলেন ম্যান হ্যাজ এন ইনবর্ন ডিজায়ার টু ড্যাশ দ্য আননোন, তার মানে কি যে জিনিসটা আমাদের অজানা সেটা তো আগে থেকে পৃথিবীতে ছিল, তার মানে আমরা নতুন করে জানতে চাচ্ছি, তাহলে এটা কি হবে? ডিসকভার হবে, ইনভেন্ট কিন্তু হবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভার্বাল রিজনিং। আপনাকে পড়তে হবে প্যাসেজটা, পড়ে তার ভিতর থেকে আপনাকে উত্তরটা বের করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম টাইপ। আচ্ছা, এরপরেরটাতে আমরা যাই। এরপরেরটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রিজনিং। এটাও তেমন কঠিন কিছু না। এটা হচ্ছে যে আগেরটা ছিল আপনাকে পড়ে বুঝতে হবে, আর এটা হচ্ছে আপনাকে তাকাইতে হবে ফিগারের দিকে, তাকিয়ে আপনাকে জিনিসটা বুঝতে হবে। যেমন এখানে আমরা যদি দেখি, এখানে একটা স্টিক, এটা প্রথমে লম্বা আছে, এরপরে এটার অ্যালাইনমেন্ট এদিকে হলো, আরেকটু এদিকে হলো, বোঝাই যাচ্ছে যে এই জিনিসটা কি এই দিকে রোটেট করতেছে। তার মানে নেক্সট স্টেপে কি এই জিনিসটা এরকম ফ্ল্যাট হয়ে যাবে, তার মানে এখানে পুরোপুরি ভার্টিক্যাল ছিল, এটা পুরোপুরি হরাইজন্টাল হয়ে গেল। এবং আপনি অপশনগুলো দেখেন, এখানে 5টা অপশন দেওয়া আছে, এই 5টা অপশনের মধ্যে এই ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে একদম পুরো ফ্ল্যাট অপশনটা আছে। সো এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে অ্যাবস্ট্রাক্ট রিজনিং এই টপিকটাতে কিছুই না, আপনাকে যে ফিগার দেওয়া আছে সেখান থেকে একটা পারসেপশন ড্র করতে হবে। যে এখানে দেখেন লেখা আছে ইন্টেন্ডেড অ্যাজ নন ভার্বাল মেজার। আগেরটা কি ছিল? আপনি পড়বেন, পড়ে বুঝবেন, ভার্বাল মেজার। আর এটা হচ্ছে নন ভার্বাল মেজার অফ দ্য ক্যান্ডিডেটস রিজনিং অ্যাবিলিটি। তার মানে আপনি না পড়ে জাস্ট ফিগার দেখে কি বুঝতে পারেন, আবার ফিগার না দিয়ে এখানে একটা ধাঁধার মতো অন্য কিছু দিতে পারতো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। সোজা কথা, আমরা সঠিক উত্তরটা বের করে নিয়ে আসতে চাই, সেটা প্রশ্ন পড়ে হলে সেটা হচ্ছে ভার্বাল রিজনিং হবে। আর কোনো ফিগার বা কোনো উদাহরণ বা কোনো কিছু দেখে যদি আপনাকে সঠিক উত্তরটা আইডেন্টিফাই করতে হয়, সেটা হবে অ্যাবস্ট্রাক্ট রিজনিং এর প্রবলেম। আশা করি আমি বোঝাইতে পারছি আপনাদেরকে। সামনে আগাই। এরপরের টপিকটা হচ্ছে কি স্পেস রিলেশন। ওই যে আপনাদের বলতেছিলাম যে দূরত্বগত কিছু সমস্যা আসে, যে একজন মানুষ বামে গেল, তারপর ডানে গেল, তারপর ডানে গেল, সোজা গেল,
তারপরে হচ্ছে ডানে গেল, মানে এই টাইপের। তো সে শুরু থেকে কতটা দূরে গেছে, এইখানে আসলে খুব কঠিন কিছু না। এখানে প্রবলেমগুলো যেভাবে থাকে আমি আপনাদেরকে একটা এই এক্সাম্পলটা একটু বড়, এত বড় এক্সাম্পল না, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, ধরেন এইটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। এখান থেকে আপনি ডান দিকে গেলেন 5 মিটার, এরপরে আপনি ডান দিকে গেলেন, এরপরে আপনি আবার বাম দিকে, ধরেন আপনি এই বরাবর আসছেন, হেঁটে ডান দিকে আসছেন, এই পর্যন্ত এসে আপনি আবার বামে ঘুরলেন, তার মানে এইদিকে বামে ঘুরে আপনি গেলেন আবার 12 মিটার। তার মানে শুরু থেকে আপনার পজিশন এখানে। তাহলে এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি শুরুর অবস্থান থেকে কতটুকু দূরে আছেন, অনেকে হয়তো বলবেন 5 + 12 17 মিটার। এটা কিন্তু ঠিক উত্তর না। আপনার শুরুর অবস্থান থেকে নিট দূরত্ব কিন্তু এইটা, এবং এই দূরত্বটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা সবাই পড়ে এসেছি ছোটবেলায়, পিথাগোরাসের উপপাদ্য। 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মানে 25 এবং 144 যোগ করলে কত হয়, 169। তার রুট এখানে 13 মিটার। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান হচ্ছে 25 প্লাস 144 সমান 169, এবং এইটার রুট হবে হচ্ছে এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তো এটা হচ্ছে 13। যদি আপনাকে প্রশ্নটা এমন করতো যে আপনি কত মিটার পথ অতিক্রম করেছেন, সেটার উত্তর হতো 5 + 12 17 মিটার, আপনি 17 মিটার হেঁটেছেন। কিন্তু এখানে প্রশ্নটা কি, প্রশ্নটা যদি হয় যে স্টার্টিং পয়েন্ট থেকে আপনি কত দূরে আছেন, তখন উত্তর হবে 13। তো এই ধরনের প্রবলেমগুলোতে আমার আপনাদের উদ্দেশ্যে যেটা নিবেদন সেটা হচ্ছে আপনারা আগে প্রশ্নটা ভালো মতো পড়বেন, বোঝার চেষ্টা করবেন, এরপরে উত্তর করবেন। কারণ দুইটা সিনারিও আপনাদের বললাম যে কোন সিনারিওতে কি হবে। তো পদার্থবিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি হচ্ছে সরণ, এবং এই যে 17 মিটার এটাকে বলি হচ্ছে দূরত্ব। তো আপনাকে আগে বুঝতে হবে আপনার কাছে কি দূরত্ব চাওয়া হয়েছে নাকি সরণ চাওয়া হয়েছে। যেটা চাওয়া হবে সেভাবে আপনি উত্তর দিবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্পেস রিলেশনের প্রবলেমগুলো। ঠিক আছে, এইখানে দেখেন, এইখানে আমাদের কি লাগে, স্ট্রাকচারাল ভিজুয়ালাইজেশন। তার মানে আপনি কোথায় কতটুকু গেছেন জিনিসটা আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। এখানে কিন্তু আমি ত্রিভুজ এঁকে আপনাদেরকে ওই জিনিসটার ভিজুয়ালাইজেশনটাই দেখালাম। পরবর্তী আমরা যাই টপিকটা, এরপরেরটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি। এটা কিছুই না, এটা হচ্ছে জাস্ট গাণিতিক সমস্যা। এইখানে ক্যান্ডিডেটের অ্যাবিলিটি কি থাকবে, টু রিজন উইথ নাম্বারস। তার মানে এখানে সংখ্যাভিত্তিক প্রবলেম থাকবে, আপনার সংখ্যাভিত্তিক যে ক্লুগুলো থাকবে সেগুলো আপনি বের করতে পারেন কিনা। ফর এক্সাম্পল আমরা এখানে একটা দেখাইছি, হোয়াট নাম্বার হ্যাজ বিন লেফট আউট। তার মানে এখানে একটা ছক দেওয়া আছে, এইখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। প্রশ্নবোধক চিহ্নের এখানে কোন শব্দটা বসবে এটা ওনারা জানতে চেয়েছেন। ঠিক আছে, আপনি অন্য শব্দগুলো দেখেন, এটা হচ্ছে 4, তারপরেরটাই কি √25, √25 মানে এটা কত 5, 4 5 6, তারপরেরটা কত √49 মানে 7। বোঝাই যাচ্ছে 4 5 6 7, এরপরেরটা কি হবে, এরপরেরটা স্বাভাবিকভাবে 8 হবে। তাহলে আপনি অপশানে তাকান, এই যে শুরুতেই আছে 8, এটা সঠিক উত্তর। এবং এই উত্তরটা দেওয়ার আগে আপনি হচ্ছে বাকি অপশনগুলো, সবসময় বহু নির্বাচনী প্রশ্ন যখন উত্তর করবেন, যে কোনো একটা সঠিক উত্তর দেখার আগে বাকি উত্তরগুলো একটু দেখবেন। যেমন ফর এক্সাম্পল এটা 8 আছে, ধরেন এইখানে √81 না থেকে এইখানে থাকলো √64, সেটাও কি হইতো, সেটাও 8 হইতো। তখন কিন্তু আপনার উত্তর এও হইতো না, বিও হইতো না। হয়তো সেক্ষেত্রে আপনার ইতে এরকম একটা অপশন থাকতো যে এ অ্যান্ড বি, তখন কিন্তু সঠিক উত্তর হইতো সেটা। সো আগে প্রশ্নটা পড়বেন, বুঝবেন, সঠিক উত্তরটা আইডেন্টিফাই করবেন, এরপরে সবগুলো অপশন দেখার পরে আপনি হচ্ছে জাজ করবেন যে কোনটা আপনার সঠিক উত্তর, সেইখানে আপনি দাগ দিবেন। তো এইখানে আপনাদেরকে আমি বিস্তারিত জিনিসটা দেখাইলাম, তাহলে কি হইলে কি হইতো, বাট এই সিনারিওতে সঠিক উত্তর হচ্ছে আমাদের এ। ঠিক আছে, আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তো নিউমেরিক্যাল অ্যাবিলিটি গেল সংখ্যাভিত্তিক। এরপরে আমাদের হচ্ছে এর পরের টপিক স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এটাও আমি আগে আপনাদেরকে বলে আসছি যে প্রিলিমিনারি সেকশনে স্পেলিং তো খুব সহজ, যে আপনার ক্যান্ডিডেটের কি দেখতে চাচ্ছে এখানে, ক্যান্ডিডেটের অ্যাবিলিটি টু ডিটেক্ট এররস ইন গ্রামার, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। প্রত্যেকটা যদি আমি ভেঙে ভেঙে বলি, আপনার ব্যাকরণগত যেসব ভুলভ্রান্তি আছে সেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা। এরপরে হচ্ছে জ্যোতি চিহ্নের ব্যবহার, সেই রিলেটেড যদি ভুলভ্রান্তি থাকে সেটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা। এবং সর্বশেষে ক্যাপিটালাইজেশন, অর্থাৎ কোথায় আপনার হচ্ছে বড় হাতের বসবে, লেটার বসবে, কোথায় ছোট হাতের লেটার বসবে, এটা আপনি আইডেন্টিফাই করতে পারেন কিনা। এটা হচ্ছে যদি ইংলিশে প্রবলেমটা আসে, আবার এটা বাংলাতেও আসতে পারে। যেমন
আমি এখানে একটা উদাহরণ দেখিয়েছি, নিচের অক্ষরগুলো দিয়ে শব্দ গঠন করুন। ঠিক আছে, এখানে কয়েকটা জিনিস মানে কয়েকটা বর্ণকে একটু আপনার র্যান্ডমলি দিয়েছে, আপনাকে বলতেছে যে এটা কি হবে। তো আপনি যদি দেখেন ফ, তারপরে প র, ফপর দা লা ল, ফপর দাল, এটা হচ্ছে এটার সঠিক উত্তর। তো এইটাকে আপনাকে বলতে পারে যে শব্দ গঠন করুন, 4টা অপশন থাকবে, তো আপনি তাকালেই বুঝতে পারবেন যে কোন শব্দটা হচ্ছে আপনার অর্থবহ শব্দ গঠন করতে পারতেছে। তো এইটা কিছুই না, জাস্ট অপশনগুলোর দিকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই আপনি এটার উত্তর বের করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এই প্রশ্নগুলোতে এই শব্দ গঠনের পাশাপাশি আপনাকে এটার অর্থ জিজ্ঞাসা করতে পারে যে এই যে শব্দটা আপনি গঠন করলেন তার অর্থ কি। এটার অর্থ হচ্ছে যে সবকিছু নিজের নামে চালিয়ে দেয়, চাটুকার, দালাল। এটা হচ্ছে ফপর দালাল শব্দের অর্থ। তা আমি আশা করি স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজে যে ধরনের প্রবলেম আসবে বা এখানে ক্যান্ডিডেটের কি কি চেক করা হয় আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে মেকানিক্যাল রিজনিং। মেকানিক্যাল রিজনিংয়ে আমি হচ্ছে একটা নিক্তির প্রবলেম আপনাদেরকে শুরুতেই দেখাইছি। নিক্তির একটা প্রবলেম আছে, এখানে কি বলতেছে তারা, কি অ্যাবিলিটি তারা এখানে দেখবে রিগার্ডেড অ্যাজ ওয়ান অ্যাসপেক্ট অফ ইন্টেলিজেন্স এই মেকানিক্যাল রিজনিংকে। এবং এইখানে বলতেছে যে আপনাকে কমপ্লেক্স ডিভাইস যেগুলো আছে তার অপারেশন এবং রিপেয়ার সম্পর্কে আইডিয়া রাখতে হবে। মানে কি, আমাদের আশেপাশে আমরা যে ধরনের ডিভাইসগুলো দেখি, যেমন ধরেন যে নিক্তি একটা আমি বললাম, সেইটার অপারেটিং প্রিন্সিপাল সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা, বা একটা ঘড়ি, সেই ঘড়িটার মানে কিভাবে চলে আপনার আইডিয়া আছে কিনা। এখন আপনি বলতে পারেন ভাই ঘড়ির মধ্যে তো অনেক কমপ্লেক্স, অত কমপ্লেক্স না, সিম্পলি যে ঘড়িতে একটা ঘন্টার কাঁটা আছে, সেইটা কতক্ষণ পর পর জায়গা মতো আসে, 12 ঘন্টায় একটা ফুল রাউন্ড কমপ্লিট করে, এটা আপনার জানতে হবে। তারপরে হচ্ছে মিনিটের কাঁটা, সেটা 1 ঘন্টা পর পর আবার জায়গা মতো আসে, 1 ঘন্টায় সে 360 ডিগ্রি কমপ্লিট করে, এই জিনিসটা আপনার জানতে হবে। এরপরে হচ্ছে সেকেন্ডের কাঁটা, সে 1 মিনিট পরে আবার তার অবস্থানে আসে। এই 3টা ইনফরমেশন যদি আপনি জানেন, ঘড়ি রিলেটেড যে কোনো প্রবলেম দিলে আপনি সেটা সমাধান করতে পারবেন। এই হচ্ছে আমাদের মেকানিক্যাল রিজনিং এর প্রবলেম। আবার এইখানে কি ধরনের প্রবলেম আসে, আপনার সামনে একটা আয়না আছে, সেই আয়নাতে একটা বস্তু রাখলাম, সেক্ষেত্রে আমরা সবাই জানি আয়নার সামনে আমরা যখন দাঁড়াই তখন কিন্তু আমাদের ইমেজটা ফ্লিপ হয়ে যায়। যেমন এই যে এখানে কি বলতেছে, আয়নার মধ্যে একটা ঘড়িকে যেমন দেখায় সেটা কোন ছবিতে দেখা যাচ্ছে। তাইলে আপনার ধরেন একটা ঘড়ি আসলে নর্মালি কেমন, এই হচ্ছে আমাদের ঘড়ি, এইখানে হচ্ছে 12, এইখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 9। তাহলে এটাকে আমি যদি আয়নার সামনে রাখি তাহলে কিন্তু আমি কি বললাম যে জিনিসটা ফ্লিপ হবে। তার মানে আপনার এইখানে আপনি কি দেখতে পারবেন, এইখানে 12 আর 6 এটা কিন্তু সেম থাকবে, জাস্ট এই পাশে আপনি দেখবেন 9 আর এই পাশে আপনি দেখবেন 3। এই জিনিসটাই এখানে জিজ্ঞাসা করছে যে কোনটা। ঠিক আছে, তো দেখেন আমাদের এই যে এইখানে 12 আছে, এখানে 6 আছে, এইখানে হচ্ছে 9 আছে, এখানে 3 আছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু 12 এবং 6 সোজা করে লিখেছি, বাট এই অপশানে দেখেন এই 12 আর 6 এটা কিন্তু উল্টায় লেখা আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছেন? তো এই যে যে ছোট ছোট জিনিসটা আমাদের কমন সেন্স, এইগুলো যদি আপনি কাজে লাগান সেক্ষেত্রে আপনার এই মেকানিক্যাল রিজনিংয়ের যে প্রবলেমগুলো সেগুলো আপনি সলভ করতে পারবেন। তো আমি শুরু থেকে প্রিলিমিনারিতেও যে 6টা টোটাল আমাদের সাব টপিক আছে সেগুলো সম্পর্কে বলেছি, এবং এরপরে রিটেনের সিলেবাস বের করে ওই 6টা সাব টপিকেরই যে বিস্তারিত বিবরণী পিএসসি দিয়েছে সেটা আলোচনা করার মাধ্যমে টোটাল যে মানসিক দক্ষতার সিলেবাস, সেই সিলেবাসটা আপনাদের সাথে আলোচনা করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা উপকৃত হয়েছেন। সবাইকে ধন্যবাদ আজকের এই সেশনটা করার জন্য। ভালো থাকবেন সবাই।